প্রায় হাজার, হাজার মানুষ মারা গেছে। মাঝ নদীতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। কারণে তাদের অনেক বড় ধরনের লস হতে পারে। এরকম বয়স সবার মধ্যেই আছে এবং কোনো কলকারখানা নেই বললেই চলে। সময় আবহাওয়া খুবই খারাপ। লঞ্চ বন্ধ। তাহলে সে কি করবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব। আমাদের ভোলা জেলায় প্রায় ২৫ লক্ষের বেশি মানুষের জীবন মরণের সমস্যা নিয়ে কথা বলব। যদিও জীবন মরণ আল্লাহর হাতে, তবু এই সময় এসে কেউ অবহেলায় অকালে মৃত্যুবরণ করবে এটা খুবই অস্বাভাবিক। আপনারা জানেন যে আমাদের ভোলা জেলায় প্রায় ২৫ লক্ষের বেশি মানুষ বসবাস করে। কিন্তু তারা বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাদের নেই কোনো সড়কপথ, নেই কোনো সুচিকিৎসার ব্যবস্থা। তাদের মতো এতটা দুর্ভোগে বাংলাদেশের অন্য কোনো জেলা আছে বলে আমার মনে হচ্ছে না। আসেন কয়েকটা সমস্যা তুলে ধরি। ১ নম্বর সমস্যা হচ্ছে স্বাস্থ্যসেবা সংকট। আপনারা জানেন কি? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ, যেখানে প্রায় ২৫ লক্ষের বেশি মানুষ বসবাস করে। কিন্তু তাদের কোনো উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা নেই। তাদের কোনো সুচিকিৎসার ব্যবস্থা নেই। তাদের আছে শুধু ২৫০ হাজারের একটা সরকারি হাসপাতাল, যে হাসপাতালে নেই কোনো বিশেষজ্ঞ ডক্টর, নেই কোনো উন্নত মানের যন্ত্রপাতি। এখন প্রশ্ন আসতেই পারে, যখন তাদের কোনো ইমার্জেন্সি মুহূর্ত চলে আসে রুগীদের, বা কেউ হঠাৎ হার্ট অ্যাটাক করে মাথায় বড় ধরনের আঘাত লাগে, তাদের উন্নত মানের চিকিৎসা দরকার হয়, তখন তারা কি করে? তখন তাদেরকে যেতে হয় বরিশাল কিংবা ঢাকা। কিন্তু কিভাবে? তাদেরকে যেতে হয় নৌপথে। যে পথ সম্পূর্ণ নির্ভর করে নদীর আবহাওয়ার উপরে। এই নদীর আবহাওয়া যদি খারাপ থাকে, তাহলে তো কথাই নেই। এখানে থেকেই তার মৃত্যুবরণ হবে। হয়তোবা লঞ্চ ঘাটে গিয়ে দেখলো যে আজকে আবহাওয়া খুবই খারাপ, লঞ্চ বন্ধ। তাহলে ওইখানে থেকেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এবং এই নদীপথে যখন আমরা বরিশাল যাই বা ঢাকা যাই রুগীকে নিয়ে, তখন আমাদের সময় লাগে প্রায় ৪ থেকে ৬ ঘন্টা, কিংবা আরো বেশি সময় লাগে। আচ্ছা, আপনার কি মনে হয় যে ইমার্জেন্সি একজন রুগী এতক্ষণ বেঁচে থাকার কথা? নিশ্চয়ই না। ইমার্জেন্সি একটা রোগীকে ০.৫ ঘন্টা, ১ ঘন্টা বা ১.৫ ঘন্টার মধ্যে তাকে হাসপাতালে পৌঁছায়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হয়। এরকম কিছু বাস্তব উদাহরণ দিচ্ছি আপনাকে। আমাদের ভোলা জেলার ২০১৯ সালে একজন গর্ভবতী মার প্রসব জটিলতার কারণে তাকে বরিশাল নেওয়ার কথা হয় এবং তাকে নিয়ে যাওয়া হয়। তাকে নিয়ে যাওয়ার পথে মাঝ নদীতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। কিন্তু কেন? কারণ তার হাসপাতালে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণ তো ইমার্জেন্সি রোগী বেঁচে থাকার কথাই না। ২০২০ সালে যখন করোনা মহামারী চলতেছে, তখন আমাদের ভোলা জেলা তো পুরো বিচ্ছিন্ন। তাদের কোনো উপায় নেই। তখন তাদের মতো এতটা দুর্ভোগে কোনো জেলা ছিল বলে আমার মনে হচ্ছে না। ২ নম্বর সমস্যা হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্নতা। আমাদের ভোলা জেলা একমাত্র জেলা, যেখানে নদীপথে আসা যাওয়া করতে হয়। কোনো সড়ক পথে আসা যাওয়া করা যায় না। তাদেরকে সম্পূর্ণ নদীর উপরে নির্ভর করতে হয়। ব্যবসায়ীদেরকে নদীর উপর নির্ভর করতে হয়। দূরে ভোলা, বরিশাল কিংবা চট্টগ্রামে পড়ুয়া ছাত্রছাত্রীদেরকেও নৌপথের উপর নির্ভর করতে হয়। তাদের পরীক্ষা, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ এই নৌপথের উপরে নির্ভর করে। আচ্ছা ধরেন, কালকে একটা ছেলের বিসিএস পরীক্ষা আছে। সে পারিবারিকজনিত কোনো সমস্যার কারণে বা সে অসুস্থতার কারণে আগে পৌঁছাতে পারল না। ২ দিন আগে পৌঁছাতে পারল না ঢাকা। এখন সে কালকে যেহেতু পরীক্ষা, তার আজকে যেতে হবে। আর এমন সময় আবহাওয়া খুবই খারাপ। লঞ্চ বন্ধ। তাহলে সে কি করবে? আপনারা শুধু একবার ভোলাবাসীর স্থানে থেকে নিজেকে চিন্তা করে জাস্ট ভোলাবাসীর কথা ভাবুন একটু। তারা কিভাবে এখন বেঁচে আছে বা তারা কিভাবে জীবনযাপন করছে। ৩ নম্বর হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। বাংলাদেশের সব জেলায় মোটামুটি অর্থনৈতিকভাবে তারা খুবই উন্নত। তাদের অনেক উন্নয়ন হচ্ছে, তাদের জরিপে সাক্ষরতার হার বাড়ছে বা তাদের চাকরি হচ্ছে। সব দিক থেকে তারা উন্নত হচ্ছে। কিন্তু ভোলা জেলা কোথায় পড়ে আছে? দেখেন, পদ্মা সেতু হওয়ার কারণে দক্ষিণবঙ্গের প্রায় সবগুলা জেলাই মোটামুটি উন্নতির দিকে পৌঁছাচ্ছে। কিন্তু আমাদের ভোলা কোথায় পড়ে আছে? একটা জরিপে দেখা গেছে যে ভোলার সাক্ষরতার হার হচ্ছে ৬৭%, যা জাতীয় গড় ৭৪% থেকে অনেক কম। এবং কোনো কলকারখানা নেই বললেই চলে। দারিদ্রতার হার জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। এখন যদি আপনারা আবার প্রশ্ন করেন যে কেন এসব? আমি বলব যে সড়ক ব্যবস্থা নেই। যেখানে সড়ক ব্যবস্থা নেই, তাদেরকে নির্ভর করতে হয় সম্পূর্ণ নৌ পরিবহনের উপরে। সেখানে কি কেউ গিয়ে একটা কোনো আ কারখানা বানাবে? নিশ্চয়ই না। কারণ তাদের এখানে লস হবে। যখন তারা সম্পূর্ণ নৌপথের উপরে নির্ভর করবে, হয়তোবা কোনো আবহাওয়াজনিত কারণ বা কোনো কারণে তাদের অনেক বড় ধরনের লস হতে পারে। এরকম বয়স সবার মধ্যেই আছে। ভোলায় প্রচুর পরিমাণে কৃষিজ পণ্য উৎপন্ন হয়। ধান, চাল, তারপর হচ্ছে গম, মানে সব দিক থেকেই। সুপারি, নারিকেল, ইলিশ, সব দিক থেকেই। কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। কারণ তাদেরকে বরিশাল, ঢাকা
কিংবা চট্টগ্রামে নিয়ে যেতে হলে তাদেরকে অনেক খরচ বহন করতে হয়। যার জন্য তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না। ৪ নম্বর সমস্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ অসহায়ত্ব। ভোলা একটি দুর্যোগপ্রবণ এলাকা। যে এলাকায় ১৯৭০ সালে একটা বন্যার কারণে প্রায় হাজার, হাজার মানুষ মারা গেছে। এখনো এরকম বন্যা, ঘূর্ণিঝড় হচ্ছে, ক্রমাগতই হচ্ছে। কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। তারা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পাচ্ছে না। কারণ বাইরে থেকে কোনো আ জেলা বা বিভাগ থেকে যখন কেউ উদ্ধার কার্যক্রম চালাতে আসবে, আ ত্রাণ বিতরণ করতে আসবে, তখন তাদেরকে নিশ্চয়ই ওই নৌ পরিবহনের উপর নির্ভর করে আসতে হবে। নৌযান ব্যবহার করে আসতে হবে। ব্রিজ থাকলে হয়তোবা তারা সাথে, সাথে ত্রাণ পেত বা উদ্ধারকারীরা তাদেরকে সাথে, সাথে উদ্ধার করতে পারত। মেডিকেল টিম সাথে, সাথে তাদেরকে সেবা দিতে পারত। এখন আসেন মূল কথায়। যেটা হচ্ছে আমাদের ব্রিজ হলে আমাদের কি, কি লাভ হবে বা কি, কি উপকার হবে? কি, কি সমস্যার সমাধান হবে? ১ নাম্বার হচ্ছে আমাদের জীবন বাঁচবে। কেউ আর অকালে অবহেলায় মৃত্যুবরণ করবে না। কেউ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে না। বাবা-মারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। পুরো ভোলাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলবে। প্রতিটা শিক্ষার্থী স্বস্তির নিঃশ্বাস ফেলবে। ভোলা জেলার আর্থিক উন্নয়ন বাড়বে। তাদের সাক্ষরতার হারও বাড়বে। তাদের যেসব পর্যটন স্পট আছে সেগুলো উন্নত হবে। সেগুলোর মান বাড়বে। আপনারা জানেন যে ভোলায় অনেকগুলো পর্যটন স্পট আছে। যেমন চরকুকরি-মুকরি, তারপর হচ্ছে মনপুরা বা চরপেশার মধ্যে অনেক পর্যটন স্পট আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ভোলাবাসীর করণীয় কি? আমাদের ভোলাবাসীর কিছু করণীয় হচ্ছে আপনার যত সম্ভব সোশ্যাল মিডিয়ায় এটাকে ছড়িয়ে দিন। এখন আমাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে আমরা সবাই দলমত নির্বিশেষে একত্রিত হয়ে হাত উঁচু করে বলব যে আমরা ভোলা বরিশালের সেতু চাই, এখনই চাই। যতটুকু সম্ভব আমার ভিডিওটা আপনারা শেয়ার করার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে ভোলাবাসীরা সম্পূর্ণভাবে এই জিনিসটাকে প্রচার করতে পারে সবার কাছে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ জানতে পারে যে আসলে ভোলাবাসীর দাবিটা কী এবং এই দাবিগুলোর কারণটা কী?